সকাল 10টা মানে সময় টপ নিউজ at 10 এর শুরুতেই নজর রাখবো এসআইআর এর কাজে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছে কমিশন এবং আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে আপডেটে আমাদের নজর রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগেই স্পেশাল রোল অবজারভারের সি মুরুগানের ব্যাখ্যা তলব কমিশনের। আরো ডিটেইল আপডেট দিতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, গতকালই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল দক্ষিণ চব্বিশ পরগনার রোল অবজারভার সি মুরগানের ব্যাখ্যা তলব করেছেন। তিনি কি কারণে মাইক্রো অবজারভারদের তৈরি করেছেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি বেশ কিছু নির্দেশ দিচ্ছেন, হোয়াটসঅ্যাপ মারফত সেই নির্দেশ দিচ্ছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি হোয়াটসঅ্যাপ নির্দেশ দিচ্ছেন মাইক্রো অবজারভারদের। যেখানে ডমিসাইল সার্টিফিকেট থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট, একাধিক গুরুত্বপূর্ণ নথি নিয়ে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিচ্ছেন এবং তার সঙ্গে ক্লারিফিকেশনও দিচ্ছেন। ফলত যেহেতু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন গোটা বিষয়টি, জাতীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাই গোটা বিষয়টির গুরুত্বের কথা মাথায় রেখেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি দক্ষিণ চব্বিশ পরগনার তথা দক্ষিণ কলকাতার রোল অবজারভার সি মুরগানের থেকে কৈফিয়ত তলব অর্থাৎ ব্যাখ্যা তলব করেছেন এবং তাকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ডাকাও হয়েছে। মূলত তার থেকে জানতে চাওয়া হবে কি কারণে তিনি হোয়াটসঅ্যাপ মারফত মাইক্রো অবজারভারদের এই নির্দেশ দিয়েছেন। বেশ সোমরাজ, এবং এই যে গোটা বিষয়টা এসআইআর এর কাজে হোয়াটসঅ্যাপে কমিশন নির্দেশ দিচ্ছে, রোল অবজারভারের হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন আর এ নিয়েই তরজা তুঙ্গে। এই তুগলকি কমিশন কতগুলো হোয়াটসঅ্যাপ দিয়েছেন, সকালে একটা হোয়াটসঅ্যাপ, ব্রেকফাস্টে একটা হোয়াটসঅ্যাপ, তারপরে একটু 10টা-12টা হলো আরেকটা হোয়াটসঅ্যাপ, লাঞ্চে আরেকটা হোয়াটসঅ্যাপ, চা কফি খাওয়ার সময় বিকেলে আরেকটা হোয়াটসঅ্যাপ, রিফ্রেশমেন্টের সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ডিনার খাওয়ার সময় আরেকটা হোয়াটসঅ্যাপ, ঘুমোতে যখন গেল আরেকটা হোয়াটসঅ্যাপ, এবং যাতে এক এক রকম টোটাল কনফিউশন এন্ড কন্ট্রাডিকশন। বাট আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ তুগলকি কমিশন হু আর রানিং দ্য কমিশন থ্রু এ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। মঙ্গলবার চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের, পরদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ এসআইআর এর কাজে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন রোল অবজারভার। অভিষেক শেয়ার করেছেন একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট, সেখানে সি মুরুগানের নাম। এই স্ক্রিনশট শেয়ার করে অভিষেক নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, নির্বাচন কমিশন কি মনে করছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা যাবে? নির্বাচন কমিশন বারবার স্বচ্ছতা বজায় রাখার কথা বলেছে। নির্দেশিকার ক্ষেত্রে অফিসিয়াল চ্যানেল বা সঠিক লিখিত পদ্ধতি ব্যবহার করতে বলেছে। এরপরেও হোয়াটসঅ্যাপেই নির্দেশ দেওয়া হচ্ছে। মাইক্রো অবজারভারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জন্ম সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন রোল অবজারভার সি মুরুগান। তাঁর উদ্দেশ্য আরও বেশি ভোটারের নাম বাদ দেওয়া। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মাইক্রো অবজারভারদের ভূমিকা সাহায্য করা। তাহলে আদালতের নির্দেশ অগ্রাহ্য কার নির্দেশে? নানা সময় অভিযোগ উঠেছে, কমিশনের কাজে ভুল থাকলে জুনিয়র অফিসারদের বলা হচ্ছে লিখিতভাবে জানান। এছাড়াও হোয়াটসঅ্যাপে নানা রকম নির্দেশ দেওয়া হচ্ছে, সরকারি নির্দেশ লিখিতভাবে দেওয়া হচ্ছে না। এ নিয়ে সুপ্রিম কোর্টেও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। Election Commission, WhatsApp Commission is saying it is only the micro observer. Only they are deleting all the names. They are all government of India officials. They are not allowing the people. So let the matter. They are not allowing the domain officials. They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. এবার হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট শেয়ার করে চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সকালে অভিষেকের আক্রমণ, বিকেলে কমিশনের তৃণমূল। এই মেসেজের মধ্যে দিয়ে এক ধরনের সুপ্রিম কোর্টকে যেমন বুড়ো আঙুল দেখানো, তেমনি বাংলা বা বাঙালিকে কি করে অপদস্থ করা যায়, কি করে পশ্চিমবঙ্গের বৈধ ভোটারদের নাম এক 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 করে কাটা যায়, পুরোটা একটা বিজেপি প্লয় এর পেছনে কাজ করছে। ওরা ভেবেছিল যেটা মহারাষ্ট্রে হবে, হয়েছে, যেটা বিহারে হয়েছে, সেটা হরিয়ানায় হয়েছে, এটা বাংলাতেও করতে পারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই দুজনেই চেষ্টা করছেন এসআইআরটাকে যেন তেন প্রকারে বন্ধ করে দেওয়ার জন্য। এসআইআর বন্ধ হলে পরে ওনাদের কি লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। কলকাতার সিটগুলোতে তো আরো বেশি বেশি করে নাম বাদ পড়েছে। সি মুরুগান একজন আইএস অফিসার, তাকে আজ অব্দি ডিএম হতে দেয়নি, শুধুমাত্র তিনি পার্টির কথায় উঠবেন বসবেন বলে। সে তামিল হয়ে পশ্চিমবঙ্গে অত্যাচারের শিকার হয়েছে। নিউজ 18 বাংলা। আর এবার পূর্ব মেদিনীপুরের দিকে আমরা নজর রাখবো। কেন? তার কারণ এসআইআর স্ক্রুটিনিতে বিপাকে পড়েছেন পাঁশকুড়ার ভোটার। এই যে দেখছেন এই ব্যক্তির নাম
কি এই ব্যক্তির নাম বিজয় কৃষ্ণ বেরা। 2002-এর যে ভোটার লিস্ট সেখানেও তার নাম কিন্তু বিজয় কৃষ্ণ বেরাই। কিন্তু তাহলে এবার কি হলো? এবার তার নাম বদলে হয়ে গেল শেখ রাজেশ আলী, আর এসআইআর ফর্মেও বিজয় কৃষ্ণের নাম হয়ে গেল রাজেশ আলী। কিন্তু এটা কিভাবে সম্ভব? কিভাবে ভুল নামের ফর্ম ফিল আপ করে বিএলওকে জমা দেওয়া হলো? আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে, আরো ডিটেল এই বিষয়ে জানবো। সুজিত রয়েছে আমার সঙ্গে, তার কারণ সুজিত, যার নাম 2002-এর তালিকায় সঠিক বিজয় কৃষ্ণ বেরা, সে কিভাবে রাজেশ আলী হয়ে গেল এবং কিভাবে রাজেশ আলী নামেই তার ফর্মটাও ফিল আপ হলো? এবং সোনিয়া, কথা বলতেই হবে যে গত দুটো ভোট অর্থাৎ নির্বাচনে তিনি কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি, এবং দোষ তার কোনো মতেই নয়। কারণ 2002 সালে যেখানে নাম ঠিকঠাক ছিল, সেখানে 2023 কিংবা 24-এর যে ভোটগুলো হলো, সেখানে গিয়ে তিনি ভোট কেন্দ্র থেকে ফিরে আসার পর বারে বারে প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। কিন্তু সুজিত, 2023-এর তালিকায় নাম কি করে বদল হলো? যেখানে 2002-এর তালিকায় তার নাম বিজয় কৃষ্ণ বেরা, 2023-এর তালিকায় কি করে সে রাজেশ আলী হয়ে গেল? সেই যে ভুলটা, তা নিয়ে রীতিমতো বলা যায় ধন্দে পড়েছেন তিনি বারবার গিয়েছেন সোনিয়া ঠিক করার জন্য, জানতে চেয়েছেন যে তার নামটা কিভাবে এরকম চেঞ্জ হয়ে গেল। তারপরও তিনি চেয়েছেন যাতে তার নামটা ঠিক হয়, কিন্তু তার বিষয়টিকে গুরুত্বই দেওয়া হয়নি। এবং বিএলও যেটা বলছেন, যা ছিল যেমনটা ছিল গত দুটো ভোটে তাই করে দিয়েছি, দায় সারা উত্তর। সেখানেও কিন্তু ওই ব্যক্তি বারবার জানিয়েছেন তার নাম ভুল আছে, তা কিন্তু ঠিক করা তো হয়নি। উল্টে এসআইআরের যে ফর্মের পরও দেখা গেল ঠিক হলো না, এবং তার জন্য তিনি কিন্তু শুধু ভোট দিতে পারছেন না তা নয়, তিনি এবং রাজেশ আলী নামেই তার এবারও ফর্মটা ফিল আপ হয়ে গেল। এবার কি তাহলে ঠিক হবে? মানে তিনি কি তার নামটা ফিরে পাবেন ভোটার তালিকায়? পাবেন, এবং সেটা আশ্বস্ত করছেন জেলা প্রশাসন। এবং তড়িঘড়ি যখন গোটা বলা যায় বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়েছে, এতদিনে টনক নড়েছে এবং ঠিক করার যে প্রক্রিয়া সেটা চলছে, এবং সেটা ভিডিও জানাচ্ছেন ঠিক করে দেওয়া হবে, এবং ঠিক আজকেও হয়তো হয়ে যেতে পারে। এই যে সোনিয়া, এখন এত তড়িঘড়ি করা হচ্ছে, অথচ তিনি বারবার এসেছেন, তিনি ঠিক করার জন্য দরবার করেছেন যে বারবার আবেদনেও ঠিক হয়নি নাম, কমিশনের গাফিলতিতেই ভোগান্তি বলে অভিযোগ তার। বেশ, সমস্যা হচ্ছে আমার এই যে নতুন মানে লিস্টটা বেরোচ্ছে, লিস্টে রাজেশ আলী নামটাই ভুল। বাবার নাম ঠিক আছে, আধার কার্ড ঠিক আছে, ভোটার কার্ড ঠিক আছে, কি কারণে নামটা উঠছে সেটা আমিও বলতে পারছি না। আর এই এখন যখন ওই করার জন্যে, তখন আমাকে যখন ফর্ম দেয় তখনই দেখলাম। হ্যাঁ, এই সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? এই নাম এই দুবার ভোট দিতে গিয়ে এই জিনিস হয়েছে। ভোট হয়নি, বিডিও অফিসের সামনে ওখানে অনলাইনে যোগাযোগ করছিলাম, বলছে ওটা ঠিক করে দেবো, কিন্তু ঠিক হয়নি। খুঁজে খুঁজে দেখলাম আছে ভুবন বেরা, নামটা রাজেশ আলী হয়ে গেছে। এবারে ওনার 2002-এর নাম লিস্টে আছে। তারপরে এখানে জমা টমা দেওয়া হয়েছে পূরণ করে। তারপরে ওখানে ওই হিয়ারিংয়ের নোটিশ দেয়, তারপর সেই তখন একটা মানে ওই 8 নম্বর ফর্ম আছে, ওতে কারেকশান করার জন্য একটা জমা দিতে হয়, ওটা দিয়েছে। আমাদের বিজয় কৃষ্ণ বেরা অ্যাকচুয়ালি ইলেক্টর, ওনার বাবার নাম হচ্ছে ভুবনচন্দ্র বেরা। কোনো ভুলবশত ওনার নামটা পাল্টে গেছে, শেখ রাজেশ আলী হয়ে গেছে। উনি অলরেডি ফর্ম 8 জমা করেছেন, আশা করি কারেকশন হয়ে যাবে। এসআইআর আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর অভিযোগ উঠে এসছে। এর আগেও মুর্শিদাবাদের জলঙ্গিতে বৃদ্ধার মৃত্যুর অভিযোগ, আরো একটা মৃত্যুর অভিযোগ। 28শে জানুয়ারি তাকে হিয়ারিং এর জন্য নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপর তিনি হাজিরাও দিয়েছিলেন। প্রণব আরো বিস্তারিত জানাতে পারবে। প্রণব, এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ, পরিবার ঠিক কি অভিযোগ করছে? কারণ তাকে তো হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, তিনি হাজিরাও দিয়েছিলেন, তারপর প্রণব শোনা যাচ্ছে? পরিবারের দাবি, হ্যাঁ, পরিবারের দাবি
এবং জলঙ্গির যে ফরিদপুর এলাকাতে তোমার বাড়ি, এবং এই মহিলা তোমার স্কুলে মিড ডে মিলে কাজ করতো, এবং অভিযোগ যে জবে থেকে হিয়ারিং এর নোটিশ এসেছিল তবে থেকে সে বিভিন্ন এলাকাতে গিয়ে বলতো যদি তাকে বাংলাদেশে পাঠিয়ে যায় তাহলে কি হবে। এরপরে কিন্তু মঙ্গলবারের রাত্রিবেলাতে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এবং আত্মহত্যা করে বলে অভিযোগ, এবং পরিবারের অভিযোগ যে এসআইআর এই আতঙ্কের জন্য কিন্তু তাদের মা এবং যে আত্মীয় তারা কিন্তু সেটাই দাবি করছেন। বেশ প্রণব, কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছে পরিবার। ওই ভয় করেছিল, ভয় করে চবড়ি চবড়ি ধরে, ভাই যারা লিয়ে বসে থাকে, শুয়ে থাকে, শয় না, ঘুম নাই, খায় না, দায় না, খালি ওই করে বেড়ায়, এই অবস্থা, তাছাড়া কিছু না। সবসময় এসআইআরের চিন্তা, খালি ওই বই দেখবে, ওই দেখো আসতে আমাকে ধরতে পারায়, ওই দেখো আসতে আমাকে ধরতে পারায়, ওই দেখো ধরে নিয়ে যাবো, আমাকে কোনটি থুবে, আমি কোনটি থাকবো, আমি কোনটি তেল বিলিটি কোনটি দেবো, ভাই বোনকে ঠিক করে চলবে। আমি বুঝাই যে তুমি একলা করবো, আমরা আছি, দুনিয়ার ভারতের মানুষ আছে, তুমি কেন ওই করছো, তুমি লক করো, চিন্তা করো না। স্কুলে খিচুড়ি আনতে যাই যে পারে না, এরকম ঘিরে চলে আসে, এরকম অবস্থা। বাংলার বাইরে বাংলা বলায় বাংলাদেশি তকমা, একাধিক রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ, বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে বলেও দাবি। বিধানসভা ভোটের আগে এবার এই ইস্যুতে পথে নামছে তৃণমূল। কেউ নির্মাণ শ্রমিক, কেউ ফেরিওয়ালা, সকলেই পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অনেকেই বিপাকে। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তারপর মারধর। অত্যাচারে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুও হয়েছে বলে অভিযোগ। বিধানসভা ভোটের আগে এই ইস্যুকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। বার্তা দিতে চাইছে পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছে তৃণমূল। বিজেপি শাসিত রাজ্যে কিভাবে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করা হয়েছে এই অভিযোগে আরো শান দেবে রাজ্যের শাসক দল। তারা বোঝানোর চেষ্টা করবে কাজের অধিকার সুরক্ষিত করতে ভোটের লাইনে দাঁড়িয়েই বিজেপিকে জবাব দিতে হবে। যারা কর্মসূত্রে বাইরে থাকছেন তারা অবশ্যই ফিরে এসে বাংলায় ভোট দেবেন। এবার যেভাবে বাংলা, বাঙালি, বঙ্গবাসী, বঙ্গভাষী, পরিযায়ী শ্রমিক সকলের উপর যে আক্রমণ বিজেপি এনেছে তার জবাব দিতে যারা কর্মসূত্রে বাইরে থাকেন তারা ফিরে আসবেন এবং বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে সমর্থন করবেন। এসআইআর শুনানির সময় এসেছিলেন, আবার চলেও গেছেন। এই সব পরিযায়ী শ্রমিকরা আবার ভোট দিতে আসবেন তো? তৃণমূল মনে করে 24-এর লোকসভা ভোটের সময় অনেক পরিযায়ী শ্রমিক ভোট দিতে আসেননি। এই বিষয়টি মাথায় রেখে পরিযায়ী ইস্যুতে পথে নামছে তৃণমূল। তার আবেদন জানাবে পরিযায়ী শ্রমিকরা যেন রাজ্যে এসে ভোট দেন। রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদ সূত্রে জানা গেছে, পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের 1147টি অভিযোগ তাদের কাছে জমা পড়েছে। সাম্প্রতিক সময়ে বাংলার 12 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিযায়ী শ্রমিকদের পাশে কে আছে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ নেই। আশা করি 2026-এর ভোটে, যেটা 24 সালে 80%-এর কাছাকাছি এসেছিল, এবং পুরো ম্যাক্সিমামটাই কিন্তু ওরা নিজেরা আসবে। ওনারা বুঝতে পারছে তো যে আজকে বাইরে কাজ করার ফলে কিভাবে বাংলা বিদেশ থেকে অত্যাচার করছে, এবং তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পরিযায়ী শ্রমিক ভাই বোনেরা অবশ্যই আসবে। অনেকের মধ্যেই প্রশ্ন, সাম্প্রতিক সময়ে যেভাবে বারবার পরিযায়ী শ্রমিকদেরকে তাদের কাজ ছেড়ে এই রাজ্যে আসতে হয়েছে, তারপর নির্বাচনের দিন কি তারা আদৌ ভোট দেওয়ার লাইনে এসে দাঁড়াবেন? এই প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, আসলে কি ধরনের পরিস্থিতির শিকার ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদেরকে হতে হচ্ছে, সেই অত্যাচারের কাহিনীকেই তারা বারবার ধরে মনে করাবেন এবং তাতেই ভোটের লাইনে এসে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার, তারপর জেল। সিএএতে আবেদনের পর জামিন পেলেন তরুণী, আর এ নিয়েই কোচবিহারের শীতলকুচিতে জোর চর্চা। প্রায় 6 মাস পর জেল থেকে মুক্তি, সিএএতে নাগরিকত্বের আবেদন করে মিলল জামিন কোচবিহারের শীতলকুচিতে। ইনি জবারানী সরকার। তার দাবি, 2013 সালে যখন তার 6 বছর বয়স, তখন তাকে বাংলাদেশ থেকে জলপাইগুড়িতে আনা হয়। জেঠুর বাড়িতে রেখে যান তার বাবা। 2024 সালে কোচবিহারের যুবকের সঙ্গে বিয়ে হয়। অনুপ্রবেশের অভিযোগে মাস 6 আগে জবারানীকে গ্রেপ্তার করে পুলিশ। জবারানীকে আশ্রয় দেওয়ার অভিযোগে তার স্বামীকেও গ্রেপ্তার করা হয়। 1 মাস পর জেল থেকে ছাড়া পান
জবা রানীর স্বামী দেবাশিস। এরপর তিনি সিএএতে স্ত্রীর জন্য আবেদন করেন। সেই আবেদনপত্র জমা দেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। এরপর জামিন। 6 মাস জেলে থাকার পরে জামিনে মুক্তি জবা রানী সরকারের। আমি একজন বাংলাদেশি হিন্দু, বাংলাদেশে ছিলাম 6 বছর বয়সে। বাবা আমাকে এখানে রেখে গেছে, এখানে বিয়ে করলাম। হঠাৎ একদিন পুলিশ আসলো, এসে তুলে নিয়ে আসলো। জেলে 6 মাস ছিলাম। সিএ অ্যাপ্লিকেশন করেই ছাড়া পেলাম। তোমাকে কেউ সেই সময় তুলে নিয়ে গেছিল? তুমি কতদিন পর ছাড়াবো? আমি 31 দিন পর ছাড়া পেয়েছি। কোনো ব্যক্তি যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে 31শে ডিসেম্বর 2024-এর আগে আসে, তার এগেনস্টে কোনো লিগাল প্রসিডিংস হবে না। সেই আর্গুমেন্টের উপরে মহামান্য আদালত তার বেল অ্যাপ্লিকেশনটি মঞ্জুর করেছে। মানুষকে নিপীড়ন করবার জন্যে মিথ্যা কেস দিয়ে আজকে জেলে ভরানোটাই হচ্ছে তৃণমূল সরকারের পুলিশের কর্তব্য। যারা বাংলাদেশ থেকে এসছেন, অনুপ্রবেশ নয়, তারা হচ্ছে শরণার্থী। পুলিশের প্রশাসন মতো করেছে, জামিন পেয়েছে, পরবর্তী করে নাগরিকত্ব নিয়ে বিভিন্ন আইন আছে, ভারত সরকারের দফা। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।